আমরা এর আগে চার্লসের ফর্মুলা দেখলাম এবং সেখানে আমাদের চাপ বা প্রেশার ছিল কি কনস্ট্যান্ট। তো চাপের ফর্মুলা বা গেলুস্টোকের ফর্মুলা আসলে চার্লসের ফর্মুলার মতোই, কিন্তু এখানে আমাদের কনস্ট্যান্ট থাকবে বা ধ্রুব থাকবে হচ্ছে ভলিউম বা হচ্ছে আয়তন। আর আগে আমাদের চার্লসের ফর্মুলার ক্ষেত্রে কনস্ট্যান্ট ছিল কি চাপ বা হচ্ছে প্রেশার। আমরা ভি আর টি এর মধ্যে একটা সম্পর্ক দেখেছিলাম, তারা ছিল কি প্রপোর্শনাল। এখন আসলে সব কিছুই সেম হবে, মানে আমরা এর আগে চার্লসের ফর্মুলাটাকে আমরা দুইভাবে দেখেছিলাম, মানে দুটো ডেফিনেশন, তাই না? এখানেও আমার সেম জিনিসই থাকবে, শুধু ভলিউম থাকবে কনস্ট্যান্ট। তো যদি কোনো একটা গ্যাসের ভলিউম কনস্ট্যান্ট থাকে তাহলে টেম্পারেচার আর প্রেশারের মধ্যে সম্পর্ক হবে হচ্ছে, আমি লিখতে পারি যে পি প্রপোর্শনাল হচ্ছে টি, এবং টি হচ্ছে কেলভিনে অবশ্যই। তো আমি লিখতে পারি পি ইকুয়াল টু কে টি, মানে পি বাই টি ইকুয়াল টু কত হবে কে। মানে কোনোটা গ্যাসের জন্য তুমি যদি টেম্পারেচার বাড়াও তাহলে প্রেশার বাড়বে, ভলিউম কনস্ট্যান্ট রেখে। জিনিসটা যদি তুমি বুঝতে চাও তাহলে খেয়াল করে দেখো, একটা সিলিন্ডারে ধরো কিছু গ্যাস আছে, তাই না? এবং এই যে সিলিন্ডারটা, আমরা এটার সাইজ বাড়াবো না বা হচ্ছে কমাবো না, এবং এটার মধ্যে কিছু গ্যাস আছে। এখন তুমি যদি এখানকার টেম্পারেচার বাড়াও, ধরো T1 টেম্পারেচারে তার প্রেশার হচ্ছে P1। এখন তুমি যদি তার ভিতরে টেম্পারেচার বাড়াও, ধরো আমি টেম্পারেচার বাড়িয়ে এটাকে T2 করলাম। এখন T2 টেম্পারেচারে কী হবে, এই ভিতরে যে অণুগুলো আছে বা পার্টিকেলগুলো আছে তাদের কাইনেটিক এনার্জি বাড়বে, তারা এই পাত্রের গায়ে কী হবে আরও বেশি জোর কী করবে, ধাক্কা দিবে, তাই না? ফলে প্রেশার বাড়বে, কারণ এটার ভলিউমটা কী হচ্ছে না, ভলিউমটা বাড়ছে না, তাই না? সো টেম্পারেচার বাড়ালে যেটা হচ্ছে প্রেশারও বাড়ে। তো তারা হচ্ছে কি একে অপরের প্রপোর্শনাল হবে, এবং পি আর টি এর যে রেশিও, মানে পি বাই টি কী হবে, অলওয়েজ কনস্ট্যান্ট হবে। ধরো সাপোজ আমি ধরি যে T1 টেম্পারেচারে প্রেশার হচ্ছে কত, প্রেশার P1, আর T2 টেম্পারেচারে আমাদের প্রেশার হচ্ছে কত, ধরো P2। তাহলে দেখতে পারি হচ্ছে আমি যে P1 বাই T1 ইকুয়াল টু P2 বাই হচ্ছে T2। এটা হচ্ছে আমাদের ম্যাথ করার জন্য ফর্মুলা। এখন এটাকে আমরা এই যে ফর্মুলা P প্রপোর্শনাল T, এটাকে আমরা একটু অন্যভাবে দেখব, ঠিক যেরকম আমরা দেখেছিলাম চার্লসের ফর্মুলা। কীরকম, ধরো তোমাদের কাছে একটু গ্যাস আছে, সেই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াসে তার ভলিউম হচ্ছে V0। 0 ডিগ্রি সেলসিয়াসের ভলিউম হচ্ছে কত, V0। এখন ধরো এই গ্যাসটার টেম্পারেচার হচ্ছে এখন ধরো 30 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি, 30 ডিগ্রি সেলসিয়াস। এবং এই 30 ডিগ্রি সেলসিয়াসে তার ভলিউম হচ্ছে, সরি ভলিউম না, এই ক্ষেত্রে ভলিউম নিব না আমরা, এই ক্ষেত্রে নিব হচ্ছে প্রেশার। কি নিব, প্রেশার। চার্লসের ক্ষেত্রে ছিল হচ্ছে ভলিউম, তাই না? এই ক্ষেত্রে প্রেশার, এই ক্ষেত্রে ভলিউম কিন্তু কনস্ট্যান্ট। এখন 30 ডিগ্রিতে তার প্রেশার ধরলাম হচ্ছে আমি সাপোজ P1। এখন আমি যেটা করতে চাই, তার টেম্পারেচার 30 ডিগ্রি থেকে আমি 1 ডিগ্রি বাড়াতে চাই। তো যদি আমি 30 ডিগ্রি থেকে 1 ডিগ্রি বাড়াই তাহলে কত হবে, এখন আমাদের টেম্পারেচারটা হয়ে যাবে 31 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা কি দেখলাম, যদি টেম্পারেচার বাড়াই তাহলে কী হয়, প্রেশার বাড়ে। এখন আমি এখানে টেম্পারেচার কতটুকু বাড়ালাম হচ্ছে 1 ডিগ্রি। আমি 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়ালাম এখানে। এখন 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়ানোর কারণে তার প্রেশার কতটুকু বাড়বে সেটা কিন্তু স্পেসিফিকলি বলা আছে। সেটা কি, আমাদের এখানকার প্রেশারটা যদি হয় P2, কি হয় P2 হবে হচ্ছে তার 30 ডিগ্রিতে যে প্রেশার ছিল P1 সেটা তো থাকবেই, তাই না? প্লাস হবে হচ্ছে 1 ডিগ্রির জন্য বাড়বে হচ্ছে, এই যে 1 ডিগ্রি আমি টেম্পারেচার বাড়ালাম এটার জন্য বাড়বে হচ্ছে P0 বাই 273। আগে ছিল V0 বাই 273। তার মানে 1 ডিগ্রি টেম্পারেচার বা তাপমাত্রা বাড়ানোর কারণে তার প্রেশার বাড়বে হচ্ছে এতটুকু। তো কতটুকু বাড়ছে, 1 ডিগ্রি টেম্পারেচারের জন্য প্রেশার বাড়ছে হচ্ছে 0 ডিগ্রিতে তার যে প্রেশার ছিল সেই প্রেশারের 1/273। তার মানে 1 ডিগ্রি টেম্পারেচারের জন্য প্রেশার বাড়বে হচ্ছে P0 বাই 273 এত। অতএব 30 ডিগ্রির জন্য বাড়বে কত, 30 ডিগ্রির জন্য বাড়বে হচ্ছে P0 বাই 273 ইন্টু থেটা। আমরা এর আগে চার্লসের ফর্মুলায় এটা আরও অনেক বিস্তারিত বুঝেছিলাম। সো এর আগে যেহেতু আমরা এটা দেখেছি এই জন্য আমি এখানে একটু শর্টকাটই বলছি আর কি, মানে একটু তাড়াতাড়ি বলছি আর কি। তো এখানে 1 ডিগ্রির জন্য টেম্পারেচার 1 ডিগ্রির জন্য প্রেশার কতটুকু বাড়বে, P0 বাই 273। আমি যদি টেম্পারেচারকে আরেক ডিগ্রি বাড়াই, সাপোজ ধরো 32 ডিগ্রিতে নিয়ে গেলাম। এখন 32 ডিগ্রিতে তার প্রেশার কত হবে, P3 হবে হচ্ছে এই 31-এ তার যে প্রেশারটা ছিল মানে P2, সেই P2 প্লাস P0 বাই 273। এই P2 মানে কিন্তু আসলে কত, এই P2 মানে কিন্তু আসলে এই যে এই পুরাটা, মানে P1 প্লাস P0 বাই 273। মানে 1 ডিগ্রি টেম্পারেচারের জন্য তার প্রেশার বাড়বে হচ্ছে P0 বাই 273, মানে 0 ডিগ্রিতে যে প্রেশার থাকবে তার কত 1/273 করে বাড়বে আর কি। এখন তাহলে আমরা বলতে পারি, যদি এই গ্যাসটাকে আমি
যদি গ্যাসটাকে আমি ধরো এখান থেকে নিতে চাই হচ্ছে থিটা ডিগ্রিতে, কত ডিগ্রিতে? থিটা ডিগ্রিতে, এবং থিটা ডিগ্রিতে তার প্রেশার ধরো হচ্ছে পি থিটা, তাহলে পি থিটা আমি কি লিখতে পারবো? আমি পি থিটা ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে এই যে আমার পি নট, 0 ডিগ্রিতে তার প্রেশার কত? পি নট, সেটা থাকবেই তাই না? পি নট প্লাস এখানে হবে হচ্ছে থিটা ডিগ্রির জন্য তার প্রেশার কতটুকু বাড়ে? এতটুকু বাড়ে তাই না? 1 ডিগ্রিতে বাড়ে হচ্ছে এতটুকু, সো থিটা ডিগ্রিতে বাড়বে হচ্ছে এতটুকু। তাহলে লিখবো হচ্ছে আমি পি থিটা, পি থিটা মানে হচ্ছে আমার থিটা ডিগ্রিতে গ্যাসের প্রেশারটা, সেটা হবে 0 ডিগ্রির প্রেশার তো থাকবেই তাই না, ইনিশিয়ালটা থাকবেই, প্লাস হবে হচ্ছে পি নট বাই হচ্ছে 273 ইন্টু থিটা। এখান থেকে আমি কমন নিতে পারবো হচ্ছে পি নট, সো হবে কি 1 প্লাস থিটা বাই 273, মানে একদম আমাদের কি চার্লসের ফর্মুলার মতোই। সেখানে আমরা দেখেছিলাম কি ছিল, সেখানে ছিল হচ্ছে ভি নট, সরি সেখানে ছিল হচ্ছে ভি থিটা, ভি থিটা ইকুয়াল টু ভি নট 1 প্লাস থিটা বাই কত? 273। এখান থেকে আমরা দেখাতে পারি যে যখন থিটা ইকুয়াল টু কত হবে? -273 ডিগ্রি সেলসিয়াস হবে, তখন কি হবে? তখন একটা গ্যাসের প্রেশার 0 হয়ে যায়। তো বসাই যে পি নট 1 প্লাস -273, নিচে কত? 273 তাই না? সো কাটাকাটি করে কত থাকবে এখানে? এখানে -1 থাকবে, সো পি নট এখানে হবে হচ্ছে 1 - 1 মানে হচ্ছে 0, তার মানে পি থিটা কত হবে? 0 হবে। তার মানে থিটা ডিগ্রি টেম্পারেচারে, মানে সরি থিটা ইকুয়াল টু যদি -273 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে গ্যাসের প্রেশার কত হয়ে যায়? 0 হয়ে যায়। আমরা গ্রাফে এটাকে রিপ্রেজেন্ট করতে পারি হচ্ছে এইভাবে তাই না? ঠিক চার্লস যেরকম করেছিলাম আমরা, মানে একদিকে নিয়েছিলাম টেম্পারেচার আর এদিকে নিয়েছিলাম ভলিউম, কিন্তু এক্ষেত্রে নিব হচ্ছে আমি এদিকে প্রেশার। এখন যদি আমি একটা কনস্ট্যান্ট ভলিউমে গ্রাফটা আঁকি, একটা কনস্ট্যান্ট ভলিউমে যদি আমি টি আর পি এর মধ্যে সম্পর্ক দেখাতে চাই, তাহলে কি হবে? এটা ধরো V1, মানে V1 ভলিউমে আমি ভলিউমটা কনস্ট্যান্ট রেখে যদি গ্রাফ আঁকি, গ্রাফটা হবে এরকম। খেয়াল করে দেখো, যত টেম্পারেচার বাড়ছে তত প্রেশার কী হচ্ছে? প্রেশার বাড়ছে। টেম্পারেচার কমাচ্ছি, কমাতে কমাতে যখন -273 ডিগ্রিতে আসছি, তখন প্রেশারটাও কমতে কমতে কী হয়ে গেল? প্রেশারটাও কমতে কমতে 0 হয়ে গেল। এটা কিন্তু এই যে এদিকে যে গ্রাফটা আসছে, নিচের দিকে যে নামছে, এটা কিন্তু আসলে ভলিউম কমছে না, প্রেশার কমছে। কারণ এই যে আমাদের ওয়াই এক্সিস, এই ওয়াই এক্সিসে আমরা কী নিয়েছি? প্রেশার নিয়েছি। তো গ্রাফটা নিচের দিকে নামা মানে এদিকে নামা মানে কী হওয়া? প্রেশারটা কমে 0তে আসা, তাই না? এখন যদি আমি ভলিউম চেঞ্জ করি, মানে V2, তো V2-র জন্য গ্রাফটা কী হবে? আবার ডিফারেন্ট হবে, তাই না? তো V2-র জন্য গ্রাফটা ধরো এরকম আসবে। টেম্পারেচার কমাতে কমাতে যখন আমি -273-তে আসবো, যেটা কি না আমার কি -300 ডিগ্রি সেলসিয়াসের কি একটু আগে আছে আর কি, মানে এদিক থেকে আগে আর কি। তো কী হবে? এখানে আমাদের প্রেশারটা কী হয়ে যাবে? নামতে নামতে 0 হয়ে যাবে, এটা আমরা বলতে পারি, তাই না? সো এটা হচ্ছে আমাদের ফর্মুলা ম্যাথ করার জন্য, P1/T1 ইকুয়াল টু কত? P2 বাই হচ্ছে T2। এখন এখান থেকে আমি একটা এক্সাম্পল ম্যাথ দেখাবো, এরকম ম্যাথ আর দেখাবো না যে টেম্পারেচার ডাবল করলে প্রেশার কতটুকু চেঞ্জ হবে, বা প্রেশার ডাবল করলে টেম্পারেচার কতটুকু চেঞ্জ হবে। আমরা আগের ম্যাথগুলো দেখেছি, বয়েলের ক্ষেত্রে দেখেছি, তারপর হচ্ছে চার্লস ফর্মুলা সেক্ষেত্রে দেখেছি। এক্ষেত্রে আমি একটু ডিফারেন্ট ম্যাথ দেখাবো, যে এখান থেকে আসলে একটা এক্সেপশনাল ম্যাথ আসে, বা খুব কমন একটা ম্যাথ আসে। কমন ম্যাথটা কি আসলে? তো এই ক্ষেত্রে আমাদের দেওয়া আছে হচ্ছে যে একটা সিলিন্ডার, যেটা কি না 27 ডিগ্রি সেলসিয়াসে তার প্রেশার হচ্ছে 250 কিলো প্যাসকেল, মানে এটা হচ্ছে আমাদের P1, এটা হচ্ছে আমাদের T1। এখন এখানে এছাড়া আরও দুইটা ইনফরমেশন দেওয়া আছে, বলা আছে এই সিলিন্ডারটা সহ্য করতে পারে বা টলারেট করতে পারে হচ্ছে তার সহ্য ক্ষমতা, কী লিখব? তার সহ্য ক্ষমতা, বা সে সহ্য করতে পারে হচ্ছে 1000 কিলো প্যাসকেল পর্যন্ত। 1000 কিলো প্যাসকেল মানে এই পর্যন্ত প্রেশার সে কী করতে পারে? সহ্য করতে পারে। যদি তার প্রেশার এর থেকে বেশি হয়ে যায়, এটা ফেটে যাবে, সিলিন্ডার ফেটে যাবে। এছাড়া এই যে সিলিন্ডারটা, তার গলনাঙ্ক বা হচ্ছে মেল্টিং পয়েন্ট, সিলিন্ডার কী দিয়ে তৈরি হয়? নর্মালি লোহা বা হচ্ছে ইস্পাত দিয়ে তৈরি হয়, তাই না? তো তার গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট দেওয়া আছে, তার গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট হচ্ছে কত? 1500 ডিগ্রি সেলসিয়াস, বা 1500 ডিগ্রি সেলসিয়াস তার গলনাঙ্ক। এখন বলা আছে এই যে সিলিন্ডারটা, যার সহ্য ক্ষমতা 1000 কিলো প্যাসকেল আর গলনাঙ্ক হচ্ছে 1500 ডিগ্রি সেলসিয়াস, সে কি ব্রাস্ট হয়ে যাবে, মানে ফেটে যাবে নাকি গলে যাবে? কোশ্চেনটা কি? সে কি ফেটে যাবে নাকি গলে যাবে? ফেটে যাবে নাকি গলে যাবে, এটা হচ্ছে কোশ্চেন। এখন ফেটে যাবে কখন? ফেটে যাবে যদি তার প্রেশার কী হয়ে যায়? 1000 থেকে বেশি হয়ে যায়। আর গলে যাবে যদি তার টেম্পারেচার 1500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে। এখন এই কোশ্চেন অনেকে বোঝে না আসলে কী চাওয়া হচ্ছে। আসলে চাওয়া হচ্ছে যে
এই যে তার টেম্পারেচার 1500 ডিগ্রি সেলসিয়াস, যদি এমন হয় যে 900 ডিগ্রি সেলসিয়াসে যাওয়ার পরেই তার টেম্পারেচার কিন্তু এখন কত 27 ডিগ্রি সেলসিয়াস, যদি এমন হয় যে 900 ডিগ্রি সেলসিয়াসে যাওয়ার পরেই তার প্রেশার এত হয়ে গেল, তাহলে কিন্তু সে গলার আগে গলার আগে ফেটে যাবে, তাই না? কারণ তাকে গলার জন্য তাকে যেতে হবে হচ্ছে 1500 ডিগ্রি সেলসিয়াসে। এখন আমি যেটা এক্সাম্পল হিসেবে বললাম যে 900 ডিগ্রি সেলসিয়াসেই তার প্রেশার যদি 1000 কিলোপ্যাসকেল হয়ে যায়, তাহলে সে গলার আগেই ফেটে যাবে, তাই না? আবার যদি এরকম হয় যে তার প্রেশার 1000 কিলোপ্যাসকেলে যাওয়ার আগেই তার টেম্পারেচার হয়ে যায় 1500 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কিন্তু সে কিন্তু গলে যাবে, ফাটবে না। তো আমাদের এখন সেটাই বের করতে হবে। আমি ফর্মুলা অ্যাপ্লাই করবো হচ্ছে P1/T1 P2/T2। এখানে কি ধরবো, এটা হচ্ছে আমার T1, এটা হচ্ছে আমার P1। তো T1 হচ্ছে আমার কত 27 ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে 273 প্লাস কত হবে 27, মানে হচ্ছে 300 কেলভিন। এটা হচ্ছে আমার T1 আর এটা হচ্ছে আমার P1। এখন আমি এটা যেটা করব যে আমি আসলে এখানে কি করব, এটাকে P2 ধরবো নাকি এটাকে T2 ধরবো, কোনটা ধরবো? তো আমি যেটা করব আপাতত যে এটাকে হচ্ছে আমি P2 ধরবো। এটাকে P2 ধরে আমি কি বের করব, T2 বের করব। ম্যাথটা এভাবে করা যায়। আবার এভাবে করা যায়, এটাকে T2 ধরে P2 বের করা যায়। তো আমি এভাবে ম্যাথটা করে দেখাই, তারপর অপরটা আমি বুঝাই দিব, সমস্যা নাই। তো এখানে যেটা করব আমি কি ধরলাম, P2 ধরলাম হচ্ছে কত 1000 কিলোপ্যাসকেল ধরে আমি কি বের করবো, এখান থেকে T2 বের করব। T2 বের করে দেখব 1000 কিলোপ্যাসকেল প্রেশারে 1000 কিলোপ্যাসকেল যখন তার প্রেশারটা হয়ে যাবে, তখন তার টেম্পারেচার 1500 থেকে কম থাকে নাকি বেশি থাকে, এটা বের করব। তো বের করব হচ্ছে আমি এখান থেকে T2। তাহলে যেটা করব, T2কে আমি উপরে নিয়ে আসবো। তাহলে হবে হচ্ছে T2, এই T1কে আমি উপরে নিয়ে যাব, মানে P1 P2 T1 আর নিচে হবে P1। এই P1টাকে আমি নিচে নিয়ে গেলাম। তো অনেকে কিন্তু এটা অ্যারেঞ্জ করতে একটু ভুল করে, তো তখন কিন্তু ম্যাথ ভুল হয়ে যাবে। তো এখন তুমি যেটা করো, P2 বসাও। P2 হচ্ছে আমাদের কত 1000 কিলোপ্যাসকেল, 1000 ইন্টু T1 হচ্ছে তোমার 300 কেলভিন, আর P1 হচ্ছে আমাদের কত P1 হচ্ছে আমাদের 250 কিলোপ্যাসকেল, তাই না? তো উপরে খেয়াল করে দেখো, এই যে P2 তার ইউনিট কি, P2 এর ইউনিট ব্যাকক হচ্ছে কিলোপ্যাসকেল, আবার P1 তার ইউনিট কত কিলোপ্যাসকেল। সো কিলোপ্যাসকেল কাটা যাবে, তাই না? সো এটাকে আসলে প্যাসকেলে আনার দরকার নাই। আমি এর আগে বয়েলের ফর্মুলায় চার্লস ফর্মুলায় বলেছি যে সেম ইউনিট থাকলে, যখন কোনো ফর্মুলার দুই পাশে সেম জিনিস থাকবে, এই পাশে প্রেশার এই পাশে প্রেশার, তাদের ইউনিট সেম থাকলে চলবে, তাই না? তো কিলোপ্যাসকেল কাটা যাবে এখানে। এখান থেকে আসবে হচ্ছে আমাদের T2 আসবে হচ্ছে, আমি লিখি 1200 কেলভিন। কত কেলভিন? 1200 কেলভিন। T2 আসে 1200 কেলভিন। এখন 1200 কেলভিনকে তুমি যদি ইয়াতে নিতে চাও, সেলসিয়াসে নিতে চাও, তাহলে কী করতে হবে, 1200 থেকে 270 মাইনাস করতে হবে, মানে 1200 কেলভিন মানে হচ্ছে 1200 মাইনাস 273, মানে হবে কত 927 ডিগ্রি সেলসিয়াস। তো লিখতে পারি 927 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এই যে তার টেম্পারেচার 927 ডিগ্রি সেলসিয়াস, এটা কতটুকু প্রেশারে, 1000 প্রেশারে, 1000 কিলোপ্যাসকেল প্রেশারে। মানে যখন এই যে সিলিন্ডারের প্রেশার, যখন এই সিলিন্ডারের প্রেশার 1000 কিলোপ্যাসকেল হবে, তখন তার টেম্পারেচার হবে 927 ডিগ্রি সেলসিয়াস। বা আমি এভাবে বলতে পারি, যখন এই যে সিলিন্ডারের টেম্পারেচার এখন কত আছে, এখন আছে 27 ডিগ্রি সেলসিয়াসে, যদি আমি তার টেম্পারেচার বাড়াতে বাড়াতে 927 ডিগ্রি সেলসিয়াসে চলে যাই, তাহলে তখন তার প্রেশার কত হয়ে যাবে, 1000 হয়ে যাবে। আর 1000 প্রেশারে গেলেই সে কী হয়ে যাবে, তার সহ্য ক্ষমতা পার হয়ে যাবে, সে ফেটে যাবে। তার মানে তার টেম্পারেচার কিন্তু আসলে 1500 ডিগ্রি সেলসিয়াসে নেওয়া পসিবল না, কারণ 1500 ডিগ্রি সেলসিয়াসের অনেক আগেই সে কী হয়ে যাবে, ফেটে যাবে। তার মানে এই যে সিলিন্ডারটা সে আসলে গলবে না, সে আসলে ফাটবে, তাই না? কারণ তার গলনাঙ্ক হচ্ছে কত 1500 ডিগ্রি সেলসিয়াস। তুমি হচ্ছে এই টেম্পারেচার তাকে নিতে পারবা না। এই টেম্পারেচার নেওয়ার আগেই, মানে 927 ডিগ্রি সেলসিয়াসে তার যে চাপ, মানে চাপের চাপ বা প্রেশারের যে সহ্য ক্ষমতা, সেটা সে পার হয়ে যাবে, তাই না? সো কী হয়ে যাবে, সে আলটিমেটলি ফেটে যাবে, এটাই। বা আমরা উল্টাটা করতে পারতাম। উল্টাটা কি আসলে, যে আমি তার T2কে 1500 ডিগ্রি সেলসিয়াস ধরে আমি P2 বের করতে পারতাম। P2 বের করে দেখতাম সে P2টা আসলে 1000 থেকে কম হয় নাকি বেশি হয়, তাই না? সেটাও করতে পারতাম। সো এটা হচ্ছে আমাদের এই যে চাপের সূত্র বা গেলুসেকের ফর্মুলা, সেখান থেকে একটা এক্সেপশনাল ম্যাথ আর কি, একটা ফাটবে নাকি গলবে। আর নর্মাল ম্যাথ তো আছেই, যে যদি আমরা টেম্পারেচারকে ডাবল করি,
তাহলে প্রেশার কত হবে? সাপোজ এরকম বলতে পারে যে টেম্পারেচার হচ্ছে আমার 27°C, প্রেশার হচ্ছে এত। এখন যদি আমি টেম্পারেচার ডাবল করি, প্রেশার কত হবে? তাহলে এটা দিয়ে বের করবো আমরা P1/T1, P2/T2, তাই না? আচ্ছা, তো আমরা তিনটা ফর্মুলা পড়ে ফেললাম অলরেডি, যে বয়েলের ফর্মুলা, এরপর চার্লসের সূত্র, এরপর হচ্ছে আমাদের চাপের সূত্র মানে গেরস্টোকের ফর্মুলা। এখন আমি যখন এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন পড়াচ্ছিলাম তখন বলেছিলাম যে প্রথম তিনটা ফর্মুলা মানে বয়েলের ফর্মুলা, চার্লসের ফর্মুলা আর হচ্ছে চাপের সূত্র মানে গেরস্টোকের ফর্মুলা, এই তিনটাকে যদি আমরা একসাথে করি, আমরা এর আগে কী দেখেছিলাম যে বয়েলের ফর্মুলা হচ্ছে তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে, এরপর চার্লসের ফর্মুলা হচ্ছে আমাদের প্রেশার বা হচ্ছে চাপ কনস্ট্যান্ট থাকে, আর চাপের সূত্র হচ্ছে আমাদের কে কনস্ট্যান্ট থাকে? আয়তন বা হচ্ছে ভলিউম কনস্ট্যান্ট থাকে। এখানে কিন্তু আয়তন বা হচ্ছে ভলিউম নাই, সে কিন্তু এখানে কি কনস্ট্যান্ট, তাই না? এখন যদি কোনো একটা গ্যাসের ক্ষেত্রে কেউই কনস্ট্যান্ট না থাকে, কি থাকে? কেউই কনস্ট্যান্ট না থাকে, মানে পিও কনস্ট্যান্ট না, টিও কনস্ট্যান্ট না, আর বিও কনস্ট্যান্ট না, তখন কিন্তু আসলে কি হবে? তিনটা সূত্রের একটা সমন্বয় হবে, মানে চার্লস, বয়েল আর এই চাপের সূত্র মানে গেলুসেকের যে ফর্মুলা, তাদের একটা সমন্বয় সূত্র হবে, মানে তিনটে একসাথে হবে, এবং সেখান থেকে আমরা পাবো হচ্ছে আদর্শ গ্যাস সূত্র। তো আমরা নেক্সট হচ্ছে ওইটাই দেখবো, এই তিনটা ফর্মুলা একটা সমন্বয় সূত্র দেখবো, মানে কম্বাইন্ড ফর্মুলা দেখবো, এবং সেখান থেকে হচ্ছে আমরা আদর্শ গ্যাস সূত্র বা হচ্ছে আইডিয়াল গ্যাস ফর্মুলা বের করব।